ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একছত্র আধিপত্য এবং নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উৎফুল্ল, আনন্দের বন্যা, এবং মনে হয় যেন আকাশের চাঁদ তারা পেয়েছে। কেউ কেউ প্রকাশ্য রাজনীতির স্বপ্ন দেখছে, অনেকে চিন্তা করছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন, আবার অনেকে আওয়ামী লীগের অফিসে বসে রাজনীতি করার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে আমরা শুনতে পেলাম যে নবনির্বাচিত সংসদ সদস্য তিনি আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আবার এই শুনলাম যে কোনো কোনো অফিস আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে। আবার পরবর্তীতে একটা অফিস বোধহয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন যে নির্বাচনের সময় নিঃসন্দেহে এমন কিছু ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির মধ্যে, যার কারণে বিএনপির নেতাকর্মীরা বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটারদের ভোট তারা লাভ করেছে এবং প্রায় সব নির্বাচনী এলাকাতে যারা বিএনপির প্রার্থী ছিলেন তারা আওয়ামী লীগ ভোটার, আওয়ামী লীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগ ব্যাপারে বড় বড় ইতিবাচক কথা বলেছেন। তাদের বক্তব্য হলো যে যারা অন্যায় করেননি, যারা ভালো কাজ করেছেন, কেবলমাত্র আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় করা যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না এবং তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দিতে হবে এবং আমরা সেই নিরাপত্তা দেব। কোনো কোনো এলাকাতে সংসদ সদস্য যারা প্রার্থী তারা আওয়ামী লীগকে নিজেদের কাছে নিয়ে নিয়েছেন এবং আওয়ামী লীগের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা দৃঢ়তা প্রদর্শন করেছেন, আওয়ামী লীগের জিম্মা নিয়েছেন। এবং আরো অবাক করার ব্যাপার হলো কিছু কিছু এলাকাতে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মী সেই বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর সঙ্গে একত্র হয়ে, বিএনপির মধ্যে যে গ্রুপ থাকে, দুটো গ্রুপ থাকে, তো একটা গ্রুপ আওয়ামী লীগের লোকের সাথে একত্র হয়ে তারা বিএনপির প্রতিপক্ষকে আচ্ছা মতো ঠ্যাঙ্গানি দিচ্ছে এবং সেই ঠ্যাঙ্গানিতে বিএনপির যারা লোকজন তারা কান্নাকাটি করে রীতিমতো অস্থির এবং তারা এখন না পারছে বলতে, না পারছে সহ্য করতে। কারণ হলো আওয়ামী লীগ টাকা মারেনি, বিএনপির যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের সাহায্য নিয়ে তাদের প্রতিপক্ষকে আচ্ছা মতো পিটুনি দিয়েছে। এটা যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিল, না বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তো সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে ধানের শীর্ষের প্রার্থীর সমর্থকদেরকে মার দিচ্ছে, আর ধানের শীর্ষের প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে বিদ্রোহী প্রার্থীর যারা লোকজন রয়েছে তাদেরকে মারধর করছে। এবারে যারা বিএনপি জোটের শরিক দল হিসেবে বিজয়ী হয়ে এসেছেন, তো এই বিজয়ীরা তাদের নিজেদের দল, তারপরে ধানের শীষের যারা কমিটির যারা লোকজন তারা, আওয়ামী লীগের ভোট সবার সাহায্য এবং সহযোগিতা নিয়েই সংসদে এসছে এবং সেই এলাকাগুলোতে এখন আইন শৃঙ্খলা রীতিমতো হুমকির মুখে। ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং এটি বাড়তে থাকবে। তো এই যে এটি অবস্থা, সেই অবস্থায় নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা খুশি হবেন। এর কারণ হল গত 17টি মাসে তারা কোনো কাজ করতে পারেননি। অধিকন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, এটাকে মানে ওই যে পঙ্কজ উদাসের মতো নিকলো না নিকাপ জামানা খারাপ হ্যায়, তো তারা বলতে গেলে অনেকটা হিজাব পরে, আওয়ামী লীগের লোকজন অনেকটা হিজাব পরে সমাজে চলাফেরা করতেন আর কোনো অবস্থাতে সেই হিজাব বা নেকাব তারা খুলতেন না। এর কারণ হলো জমানা খুব খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা তাদের কাছে ভীষণ রকম বিষদায়ক ছিল। ফলে যে কোনো মূল্যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটানোর জন্য বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা এখন একটা ওপেন সিক্রেট। তো কাজেই বিএনপি যখন বিজয়ী হয়েছে তখন তারা বিএনপির কাছে চাচ্ছে যে প্রতিদান চাচ্ছে। তো এই গেল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক বিএনপি এবং আওয়ামী লীগের যে সমঝোতা এবং নির্বাচন পরবর্তী সময় বিএনপি এবং আওয়ামী লীগের এই সখ্যতাকে নিয়ে দেশের স্থানীয় রাজনীতি এটা কেমন চলছে তার একটি প্রাথমিক যাকে বলা হয় জরিপ। এর বাইরে যেটি হবে আগামীতে সেটি আরও ভয়াবহ। ভয়াবহ যে সকল আসনে জামাত জয়লাভ করেছে সে সকল আসনে জামাতের সঙ্গে আওয়ামী লীগের লোকের সখ্যতা হবে। এই কারণ হলো বিএনপি যে কাজগুলো তারা করছে,
সেটা সেই কাজগুলো হলো চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি। তো এগুলো করে পুরো সমাজের যে নিয়ন্ত্রণ তাদের হাতে। আর যেহেতু তারা টাকা পয়সা কালেকশন করছে, থানা পুলিশের যে সকল দুর্বৃত্ত রয়েছে, যে সকল বাজে লোক রয়েছে, তাদের সঙ্গে এই ধরনের চাঁদাবাজদের একটা ভালো সম্পর্ক থাকে, ভাগাভাগি, বিচার সালিশ সবকিছু। তো সেক্ষেত্রে যিনি জামাতের সংসদ সদস্য, তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপির যে চলমান যে দখল বাণিজ্য, চাঁদাবাজি, মাস্তানি, এগুলোর বিরুদ্ধে তিনি কিছুই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা একটু স্মার্ট, চালাক, তারা করবেন কি, প্রশাসনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে ব্যাপক মাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করবেন। এবং আওয়ামী লীগ যদি সেই এলাকাতে ফিরে আসে এবং জামাতের নেতাকর্মীদের সঙ্গে যদি আওয়ামী লীগ একত্র হয়, তার সঙ্গে যদি জামাতের এমপি সাহেব থাকেন, তো সেখানে জামাত এবং আওয়ামী লীগ খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। এবং তারা কি করবে, বিভিন্ন জায়গাতে স্টায়ারিং কমিটি করবে, চাঁদাবাজ প্রতিরোধ স্টায়ারিং কমিটি, তারপর দুর্নীতি প্রতিরোধ স্টায়ারিং কমিটি, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী স্টায়ারিং কমিটি। এবং এই কমিটির সঙ্গে মুসল্লিরা থাকবে, ইমামরা থাকবে, শিক্ষকরা থাকবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে, এবং ভালো ভালো আওয়ামী লীগের বদমাশগুলো নয়, ভালো ভালো নেতাকর্মীরা থাকবে এবং জামাতের লোকজন থাকবে। ফলে যে একটা সামাজিক বিপ্লব শুরু হয়ে যাবে, সেই বিপ্লবে জামাত এবং আওয়ামী লীগ তারা অনেকটা এগিয়ে যাবে। যে এলাকাতে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের লোকজন, বিএনপির পরিবর্তে যেখানে জামাত জয়লাভ করেছে, সেখানে আওয়ামী লীগের এই অবস্থা হবে। তো কাজেই আগামীতে যে সংসদের ভিতরে রাজনীতি হচ্ছে, সংসদের বাইরের রাজনীতি হচ্ছে, পথে ঘাটে মাঠে দূতাবাসগুলোতে যা কিছু হচ্ছে, সব জায়গাতেই অনিবার্য হিসেবে আওয়ামী লীগ চলে আসবে, বিএনপির সাহায্যকারী শক্তি হিসেবে, জামাতের সাহায্যকারী শক্তি হিসেবে, কিংবা অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যারা বিএনপির ধানের শীষ নিয়ে বা বিএনপির সমর্থন নিয়ে বা সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও আওয়ামী লীগের সহযোগিতা নিতে হবে এলাকায় মুভমেন্ট করার জন্য। এর কারণ হলো যে বিএনপি এখন যে সুযোগগুলো ভোগ করছে, গত 17 মাসে যেটা কন্টিনিউ আছে, এটা তারা জীবনে কোনো অবস্থাতে ছাড়বে না। এমনকি তাদের যদি জেলে যেতে হয়, তাদের বিরুদ্ধে যদি সে আবার অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হয়, তবু তারা এই কাজ থেকে সহজে বিরত হবে না। এর কারণ হলো এগুলো নগদ ধান্দা পানির ব্যাপার, মাল পানির ব্যাপার। এক একটি এলাকাতে, যেমন কারণ বাজার এলাকাতে শোনার কথা, ডেলি কয়েকশো কোটি টাকার, আল্লাহ মাফ করুক, আমি 1 কোটি টাকাও একসাথে দেখিনি কখনো। তো কয়েকশো কোটি টাকা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু মানে 1 কোটি টাকা একসাথে দেখিনি, মানে ব্যাংক থেকে উঠে 1 কোটি টাকা একত্রে রেখে আমার হয়নি, ট্রানজাকশন হয়েছে, বহু ট্রানজাকশন হয়েছে। হয়তো আমার সহায় সম্পত্তি বিক্রি করলে বা একত্রে করলে কয়েক শত কোটি টাকা হবে। আল্লাহ আমাকে সেই এমপি হওয়ার অনেক আগে, আজ থেকে 25 বছর আগে, সেই 100 কোটি টাকার মালিক করেছেন। তো মানে আমি বললাম এই অর্থে যে মানে একত্রে সেই টাকাগুলো টেবিলে রেখে গোনা, জমা করা, এটা আমার জীবনে কখনো হয়নি। আসছে, খরচ করেছি, ইনভেস্ট করেছি, সেভাবে চলেছে। এনিওয়ে, তো যেটা বললাম যে যারা দুর্নীতি করে, তো তাদের কাছে তো অনেকের এই দুর্নীতির টাকা রাখার জন্য বড় বড় সিন্দুক থাকে। 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, 1000 টাকার বান্ডেল যদি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে? 100টা বান্ডেল লাগে 1 কোটি। যদি 100 কোটি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে, কতগুলো ট্রাঙ্ক লাগে, কতগুলো যাকে বলা হয় সিন্দুক লাগে। এবং এই ধরনের মানে 100 কোটি টাকা কারণ বাজার থেকে যদি কেউ বহন করে নিতে হয়, তাহলে তো তার একটা রীতিমতো পিক আপ লাগবে। তো এটাই আমি বলছিলাম যে এই যে এত টাকার যে লেনদেন, এটা তো কারো ঝাড় ফুঁক কিংবা কারো ধরেন নীতি কথা, এতে কেউ বন্ধ করবে না। টাকার আনন্দ, টাকার লোভ, টাকার লালসা, টাকার মায়া, টাকার মোহ এত নির্মম, এত নিষ্ঠুর যে টাকার জন্য অনেকে দেশ বিক্রি করে, টাকার জন্য অনেকে নিজের মাকে বিক্রি করে দেয়, স্ত্রীকে বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, টাকার জন্য নিজের কিডনি বিক্রি করে দেয়, নিজের চোখ বিক্রি করে দেয়, হার্টের বাল্ব বিক্রি করে দেয়। এই হলো টাকা। তো কাজেই সেই টাকা যারা শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে, তারা কোরআনের কোনো আয়াত দ্বারা বা হাদিসের কোনো যাকে বলা হয় নির্দেশনা দ্বারা এগুলো বন্ধ করে দেবেন, এটা হয় না। ফলে এদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবে যারা চাঁদাবাজ বিরোধী লোকজন, বিশেষ করে জামাতের যারা লোকজন, যারা এটা প্রচার করছে। আর এই কাজ করার জন্য তাদের ম্যান পাওয়ার লাগবে, আর সেই ম্যান পাওয়ার এখন তারা আওয়ামী লীগ থেকে নেবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির হিসাব। এবং সেই হিসাবে দূর থেকে বসে, বিশেষ করে দিল্লি থেকে বসে এই দৃশ্য দেখবে শেখ হাসিনা আর হাসবে।
এবং খুশি হবে। এবং তিনি যদি টুস করে ফুস করে নিজের ইচ্ছায় হোক, সরকারের ইচ্ছায় হোক, জামাতের ইচ্ছায় হোক, তারেক জিয়ার ইচ্ছায় হোক, নরেন্দ্র মোদীর ইচ্ছায় হোক, অলানে ছাড়েন কোনো একদিন হঠাৎ করে যদি আপনি দেখেন তীরপুরে দিয়ে সোজা কুমিল্লা টুস করে ঢুকে গেছে, অথবা মেহেরপুর বৈদ্যনাথ তলা থেকে মানে ওখান দিয়ে ঢুকে গেছে, অথবা চাঁপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকে গেছে, এটা বা ওই শিলিগুড়ি দিয়ে ঢুকে গেছে, রংপুর দিনাজপুর দিয়ে, ওখানে তো তার দিনাজপুরের যে ওই এলাকার তো তার স্বামীর বাড়ি, ডক্টর মোহাম্মদ ওয়াজেদ সাহেবের বাড়ি, তো তিনি সেখান থেকে ঢুকে গেছেন। এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তখন কি বলবেন বলেন?